আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্তি হচ্ছে সেখানে। এই কথা দেওয়া হয়েছিল, কিন্তু হাসিনার এই সরকার আপনার সেটাকে বাতিল করে দিয়ে নতুনভাবে কোন 15th অ্যামেন্ডমেন্ট না 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে সবগুলোকে পরিবর্তন করে দিয়েছিল, যেটা আবার এখন পরিবর্তিত হয়েছে এবং আমাদের সেগুলো আবার সামনে এসছে। আমরা ইতিমধ্যেই কমিটেড যে আমরা যে 15th অ্যামেন্ডমেন্টে আমাদের যে কনস্টিটিউশনের যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা সেগুলোকে অগণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসব। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করব যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না এবং ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে, এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এসে যাবে। অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে। এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। হ্যাঁ, নিজস্ব প্রতীকী করবো, তাহলে এর বাইরে তো উপায় নেই। এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতীকী করতে হবে। তো আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। আমরা আপনাকে এটা জেনে যাবেন, আমাকে একটা কপি দিয়ে একটা কপি দিন, আপনারা একটু জেনে যাবেন খুশি। জি, ও আর উনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ এবং সর্বপ্রাচীন দল, ঐতিহাসিক ভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। সব শেষ হয়ে গেছে, ভালোবাসা আরো গভীর হয়েছে। আপনার যথাসময় যখন ঘোষণা করা হবে আপনারা জানতে পারবেন। আপনার এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যথাসময়ে আমরা আপনার বিশ্লেষণ দেব এবং সব যথাসময়ে সেগুলো আপনারা জানতে পারবেন। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি কিভাবে? আমি জানি না, এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যেসব আসনে এই জমিয়তে উলামায়ে ইসলামকে দেওয়া হচ্ছে সেখানে বিএনপি প্রার্থী দেবেন, যারা বিএনপি করে এরকম স্বতন্ত্র দাঁড়ালে সেই ক্ষেত্রে আসলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। মাননীয় মহাসচিব, একদিন পরেই আপনাদের কাঙ্ক্ষিত বহুল কাঙ্ক্ষিত দিনটি আসছে আর কি, চেয়ারম্যান সাহেব ফিরছেন আর কি, আপনাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে এবং দেশব্যাপী জনগণের মধ্যে আপনারা কি ধরনের? এখানে আর সালাউদ্দিন সাহেব আছেন, তো কনভেনার, উনি বলবেন। খুব শিগগির আপনাদের সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, ইনফরমেশন সব দেব। প্রস্তুতিটা শেষ পর্যায়ে। কেমন সাড়া পাচ্ছেন? সাধারণ সাড়া পাচ্ছে। আমরা আশা করি তারা স্টেজে অংশগ্রহণ করবে। বলে দিয়েছি তো, আপনি শোনেননি? বলেছি আমি, আশা করছি সবই জানাবো। আজকে বিকেল অথবা কাল সকালের মধ্যে
প্রেসের সাথে আমরা ডিটেইল কথা বলবো এই বিষয়ে, অভ্যর্থনার বিষয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ। জাতি একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যে দায়িত্বে এসেছে তা পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেওয়া যাবে না। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসি-এসপিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, বিগত সময়ে যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘুচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সকাল 10টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। দেশটির ডেপুটি হাই কমিশনার পাওয়ান বান্ধেও এ সময় উপস্থিত ছিলেন। তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে শরীফ ওসমান হাদিকে হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা কামনা করা হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে এই নিয়ে 6 বার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মরণে আজ শহীদি শপথ বাক্য পাঠ করবেন ইনকিলাবী মঞ্চ। বিকেলে 3টায় শাহবাগে এই কর্মসূচি পালন করা হবে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য যে লড়াই করেছেন, যে আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই চেতনা সামনে রেখে এবং অতীতে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে স্মরণ করে শহীদি শপথ হবে। এ সময় 3 দফা দাবি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। এছাড়া শতাধিক গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি হবে আজ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। পরে একই ট্রাইব্যুনালে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 60 জনকে হত্যা মামলায় সাক্ষ্য নেওয়া হবে। এর আগে সকালে এসব মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা সহ মোট 25 জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনের আগুন লাগে। ভোর 6:40 বাবুবাজারের হাজি টাওয়ারের 14 তলা ভবনের 6 তলা আগুন লাগে। আগুনের সংবাদ পেয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 9টি ইউনিটের চেষ্টায় 7:20 নিয়ন্ত্রণে আসে আগুন। সদরঘাট ফায়ার স্টেশনের 2টি, সিদ্দিক বাজারের 5টি এবং সূত্রপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। যেহেতু এটা একটা আবাসিক ভবন, সেহেতু তার ঝুঁকি অনুসারে আমরা সাথে সাথে আরো 2টা টাননের সাথে সাথে আরো 7টা টাননকে আমরা মেসেজ দিয়ে আসার জন্য, যেহেতু উপরে অনেক লোক আটকা পড়া অবস্থায় থাকতে পারে, তার জন্য টিটিও নিয়ে আসি এবং দ্রুত সময় আসার পর এবং দ্রুত রেসপন্স করার কারণে আমরা কিছুক্ষণের ভিতরে আগুনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো আগুনটা একটা রুমে সীমাবদ্ধ ছিল, অন্য কোনো দিকে আসতে হতে পারে।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। ভোর 6টা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল কম দেখা যাচ্ছে। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 93% রেকর্ড করেছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কুড়িগ্রামে 3 দিন ধরে সকালে সূর্যের দেখা মিলছে না। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর শীত বাড়ায় দিনমজুর, ছিন্নমূল ও নদী পাড়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। মেহেরপুরে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। সকালে ট্যাংরামারি আশরাফপুর সড়কের ইট ভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী। অন্যদিকে আহত হওয়া মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।